শেখ হাসিনা তো ভারতে পালিয়ে গিয়েছিল, তারেক রহমান পালাবেন কই? জুলাই ঘোষণাপত্র ছাড় দিয়েছি, কিন্তু ঐকমত্য কমিশন বা জুলাই সনদে আমরা 1%ও ছাড় দেব না। এবং বাংলাদেশের যে বৃহৎ দুইটি দল বর্তমানে রয়েছে, একটি হলো বিএনপি আর একটি হলো জামায়াত। জামায়াত তো আগে ছোট দল ছিল, এখন হুট করে বড় হয়ে গিয়েছে গ্যাপ মার্কেটে। সো ওনারা বলল যে ওনারা স্বাক্ষর করবে, কিন্তু বাস্তবায়নের দিক কি সেটা হলো পরে দেখা যাবে। তো বিএনপির মনে মনে ছিল যে স্বাক্ষরটা করে দেই, দ্রুত যদি ফেব্রুয়ারিতে ইলেকশনটা নামিয়ে নিতে পারি, সংসদে গিয়ে আর এই জুলাই সনদের কি দেখবো সেটা আমরা পরে দেখে নিব, অর্থাৎ বাস্তবায়ন করব না। অর্থাৎ 90-তে যে পরিস্থিতি তারা কায়েম করেছিল সেই পরিস্থিতির দিকে তারা হাঁটলো। আর জামায়াত চিন্তা করলো যে স্বাক্ষরটা করে দিয়ে এর মধ্যে যদি গণভোট নিয়ে একটু মাঠে নামতে পারি, তাহলে দাঁড়িপাল্লা যদি 2-3টা ভোট বাড়ে তাহলে সমস্যা কোথায়? তাহলে দেখেন, দুইটা দলই ভোট ব্যাংকে বাড়ানোর জন্য রিফর্ম এটাকে হলো তারা ব্যবহার করা শুরু করলো। এর মধ্যে ওই অনুষ্ঠানের দিন যারা শহীদ ফ্যামিলি ছিল, আহত ফ্যামিলি ছিল, তারা সেখানে গেল, তাদেরকে ঢুকতে দেওয়া হলো না এবং তাদের উপরে সেখানে নির্যাতন করা হলো। তারা বলল আমরা তো জীবন দিয়েছি রিফর্মের জন্য, আপনারা এই রিফর্মকে দেখিয়ে ভোট বাগ বটোয়ারার যেই দ্বন্দ্বযুদ্ধে মল্লযুদ্ধে লিপ্ত হয়েছেন, এটা তো সরাসরি শহীদদের রক্তের সাথে বেইমানি। দুটি রাজনৈতিক দল কোনো দিকে কর্ণপাত করলো না। একটি রাজনৈতিক দলের নেতা শহীদদের যারা ফ্যামিলি রয়েছিলেন, আহত যারা রয়েছিলেন, তাদেরকে সরাসরি আওয়ামী লীগের সাথে ট্যাগলাইন দিলেন। আপনারা সেটা মিডিয়াতে দেখেছেন। পরে যখন গায়ের কোটটা খুলে যাওয়া শুরু করছিল, মিডিয়ার মাধ্যমে আইসা প্রকাশ করলেন যে আমি দুঃখ প্রকাশ করছি, আমার এই বক্তব্য ভুল ছিল, একটু চাপে পড়ল। যদি রিফর্ম না হয়, জুলাই সনদ বাস্তবায়ন না হয়, জুলাই সনদের আইনি ভিত্তি না হয়, তাহলে কিন্তু ইলেকশন যদি পিছিয়ে যায়, আপনারা দুই দল ইতিহাসে ইলেকশন পিছানোর জন্য দায়ী থাকবেন। সরকার যদি বিএনপির পক্ষে যায় বা জামায়াতের পক্ষ হয়ে কোনো স্টেটমেন্ট দেয়, ঐকমত্য কমিশনের ভাষ্য থেকে বের হয়ে নোট অফ ডিসেন্টকে ঢুকানোর যদি কোনো পায়তারা করে, তাহলে কিন্তু আমরা সবাইকে নিয়ে, শহীদ ফ্যামিলি থেকে শুরু করে আহত যারা যোদ্ধা রয়েছেন, আমরা রাজপথে আবার যাব। দুইটা দলকে কিভাবে বাধ্য করাতে হয় আমরা সে বিষয়ে খুব ভালো করে জানি। শেখ হাসিনা তো ভারতে পালিয়ে গিয়েছিল, তারেক রহমান পালাবেন কই? পালানোর তো জায়গা নাই। কারণ আওয়ামী লীগের একটি বন্ধু রাষ্ট্র ছিল, বিএনপি বলে তাদের নাকি বন্ধু রাষ্ট্র নাই। আসলেই তো সত্য, তাদের বন্ধু রাষ্ট্র নাই। এজন্য জিয়াউর রহমান আগে বুদ্ধি করে বলেছিলেন, অথবা গানের মধ্যে যেটা আমরা শুনতে পাই, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। শেষ যদি বাংলাদেশ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে রিফর্মের মধ্যে আসতে হবে। একটা সময় ছিল বিএনপি প্রার্থী খুঁজে পেতে অনেক কষ্ট হইতো, কিন্তু যখন আপসহীন নেত্রী আমাদের একজন পলিটিক্যাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলেছিলেন, আমরা আগে দেখতাম সাকিব আল হাসান নামতো মাঠে, তারপর হলো মাশরাফি হলো মাঠে নামতো হলো নৌকার ভোট চেয়ে, এখন নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাজনীতিতে এসেছে, তারা হলো ধানের শীষে হলো ভোট চায়। তো ধানের শীষে যে আপনি ভোটটা চাচ্ছেন, আপনি আগে একটু বলতে হবে যে সংস্কার প্রক্রিয়া কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে বক্তব্য দিয়ে আপনি ধানের শীষে ভোট চাইতে হবে। শহীদ ফ্যামিলিদের প্রতি আমরা নমনীয়, কিন্তু 71-এর মুক্তিযোদ্ধা কার্ড খেলে কেউ যদি স্বৈরাচার হইতে চায়, 24-এর শহীদ ফ্যামিলির কার্ড খেলে কেউ যদি আবার নব্য ফ্যাসিস্ট হতে চায়, সেখানে কিন্তু আমরা কম্প্রোমাইজ করব না। আমরা ওই সময় দেখেছিলাম 71-এর পরে যারা সত্যিকার মুক্তিযোদ্ধা ছিলেন, যারা সত্যিকার অর্থে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার চেয়েছিলেন, তাদেরকে এক পাশ কেটিয়ে নতুন কিছু কম্বল চোর আবিষ্কার হয়েছিল, চোর বাটপার আবিষ্কার হয়েছিল, যারা মুজিব ভাই বলে সারাদিন মুখে ফেনা তুলেছিল, তারা বাংলাদেশটা একটা ফ্যাসিজমের দিকে নিয়ে গিয়েছিল। আর এখন নতুন করে 24-এর জুলাই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে তারেক ভাই স্লোগান দিয়ে
নতুন করে বাংলাদেশে নতুন ফ্যাসিজম আনার আয়োজন চলছে। আমরা তাদেরকে সতর্ক করছি, ভুলেও এই ধরনের পদক্ষেপ নেবেন না, কারণ ইতিহাসে এই ধরনের যারা পদক্ষেপ নিয়েছিল তারা এখন ভারতে কলকাতার অলিতে গলিতে না খেয়ে বেড়াচ্ছে। তাদের পরিণতিও আপনাদের হবে ইনশাআল্লাহ।